This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এই মুহূর্তে আমাদের সীমান্তে একটা সাজ রব পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে ভারত, আমরা সেই অপেক্ষায় রয়েছি। ওপাশ থেকে মহড়া চলছে, পাল্টা ভারত রাফাল মিরাজ ওড়াচ্ছে, আমাদের সেনাবাহিনী এবং মিসাইল টিসাইল সব আমরা দেখাচ্ছি। কিন্তু বাংলাতেও তো সেই একই রকম যুদ্ধ রব, এবং এখানে ওয়ান ম্যান আর্মি গোটা পার্থক্যটা করে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন তিনি একাই 100। তিনি দিলীপ ঘোষ। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। নমস্কার। আপনি তো যুদ্ধ এখানে লাগিয়ে দিয়েছেন পুরো। আমরা যেদিন থেকে রাজনীতিতে পা দিয়েছি যুদ্ধই লড়ছি, কখনো বাইরে কখনো ভেতরে, তো লড়তেই হবে, এটাই রাজনীতি, লড়াইটাই তো জীবন। দিলীপ ঘোষ যেদিন থেকে বিচারধারার সঙ্গে যুক্ত হয়েছে, আদর্শের সঙ্গে, আমরা যে আদর্শ নিয়ে এগিয়েছি জানেন, পশ্চিমবাংলায় তার বিরোধী শক্তি চিরদিন প্রবল, সে কমিউনিস্ট হোক পরবর্তীকালে এরা, তো আমাকে মাঠেই লড়তে হয়েছে। আর লড়াই করতে করতে শরীর খুব শক্ত হয়ে গেছে, মনও শক্ত হয়ে গেছে। কিন্তু এরকম দলের বিরুদ্ধে লড়তে হবে কোনোদিন ভেবেছিলেন? দলের বিরুদ্ধে আমি কোনোদিন লড়িনি, দলের নির্দেশের কোনোদিন বাইরে যাই না, যাবো না যতদিন দলে থাকবো। কিন্তু কেউ যদি এজেন্ডা চালায় উদ্দেশ্য নিয়ে, তার বিরুদ্ধে লড়তেই হবে। পালিয়ে যাওয়া মানে আপনি হেরে গেলেন, পিছিয়ে গেলেন। দিলীপ ঘোষ পিছাবে না। কিন্তু দেখুন আপনাদের দলের, মানে সে আপনার সময় থেকেই, সেই সময় থেকে হিন্দুত্ব হচ্ছে আপনাদের একটা সবথেকে বড় অস্ত্র। সেই অস্ত্রকে সামনে রেখে আপনারা সিংহাসনে বসার স্বপ্ন দেখেছেন। কিন্তু সেই হিন্দুত্ব আজকে আপনি যখন ঢাল করছেন, আপনাকে বলতে হচ্ছে যে আপনার থেকে বড় হিন্দুত্ববাদী কেউ নেই, সেখানে আপনাকে গার্ড করছে তৃণমূল, এবং তারা চাইছে যে আপনার সেই হিন্দুত্ব, যেটা বিজেপির যে হিন্দুত্ব সবথেকে বড় অস্ত্র, সেটা বুমেরাং হয়ে তাদের দিকেই ব্যবহার করে দেওয়া হোক। দেখুন, এটা দুটো দিক আছে। এটা তো ঠিক, বিজেপি হিন্দুত্বের কথা বলে, বিজেপি মন্দির পলিটিক্স করে, তাতে কোনো কমপ্লেন নেই, আমি গর্বিত তার জন্য। ভারতবর্ষে থাকবো, মন্দির পলিটিক্স করবো না, হিন্দুত্ব বলবো না, কোথায় বলবো? আর এর জন্য বিজেপিকে লোকে সাপোর্ট করেছে, ক্ষমতায় আছে। প্রশ্ন হচ্ছে যে আমার পার্টি হিন্দুত্বের কথা বলবে আর হিন্দুত্বের বিষয় থেকে পালিয়ে যাবে কেন? দিলীপ ঘোষ তো পালিয়ে যায় না। আর পার্টি এরকম কোনো ফরমানও জারি করেনি যে মন্দিরে কেউ যাবে না। আমরা মন্দির তৈরি করেছি, সেটা আমাদের শ্রদ্ধার বিষয়, আস্থার বিষয়, ভোটের জন্য নয়। আর ভোট হয় না, সেটা অযোধ্যায় প্রমাণ করেছে, কাশী প্রমাণ করেছে। কিন্তু দ্বিতীয় দিক যেটা হচ্ছে, কত বড় জয় হলো দেখুন আমাদের। পশ্চিমবঙ্গ চিরদিন সেকুলারদের জায়গা, অ্যান্টি হিন্দু। কমিউনিস্টরা বলতো এই বিবেকানন্দ আর আরএসএসের বিবেকানন্দ এক নয়। টিএমসি আজ কি বলছে? রামায়ণের রাম আর বিজেপির রাম এক নয়, এটা বিজেপির রাম, রামনবমী। কিন্তু সেই রামনবমী মিছিল টিএমসিকে করতে হচ্ছে। বিজেপি মন্দির পলিটিক্স করে, এটা সাম্প্রদায়িক, এটা হতে পারে না, ঠিক নয়। আজকে মমতা ব্যানার্জিকেও মন্দির পলিটিক্সে আসতে হচ্ছে। জিত্রাকার নৈতিক জয় বিজেপির। এত বড় জয় হলো, দিলীপ ঘোষ দূরে থাকবে? জয়টা ছিনিয়ে আনার জন্য আমি গেছিলাম এবং ছিনিয়ে এনেছি। মানে তার মানে যে একটা রাজনৈতিক লাইন, একটা স্ট্র্যাটেজি, এটা তো স্ট্র্যাটেজির পার্ট, সেই রাজনৈতিক ম্যাচিউরিটি এই মুহূর্তে বিজেপি নেতাদের নেই। সেটা আপনি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, অ্যাকচুয়ালি সেটা তাদের জয়। আচ্ছা আপনি বলুন, 10 বছর আগে যখন দিলীপ ঘোষ বিজেপিতে আসে, বিজেপির কী ছিল? পলিসি, আইডিওলজি, দৃষ্টিভঙ্গি, হিন্দুত্ব ছিলই। বাস্তবে কোথায় ছিল? পাবলিক কোথায় দেখতো? দিলীপ ঘোষ এক একটা স্টেপ নিচে, একটা কমেন্ট করেছে, তাতে লোকে হিন্দুত্ব বুঝতে পেরেছে। আপনারা খুব গালাগালি দিয়েছেন, তাতে আমি জানি না কার ক্ষতি হয়েছে, আমার তো লাভ হয়েছে। আজ বিজেপি এখানে এসছে, দিলীপ ঘোষ এইরকম স্টেপ নিয়েছে বলে, যেটা আমি ঠিক মনে করি, আমার আইডিওলজির সঙ্গে খাপ খায়, সেটা আমি একেবারে রূঢ়ভাবে সেটা করি। আমার ভাষা নিয়ে সমস্যা অনেকেরই আছে, থাকতেই পারে, কিন্তু এই ভাষাই আমার রেসিপি আজকে গ্রাম বাংলায় বিজেপি পৌঁছে দেওয়ার জন্য। আমি বলছি না আমি সব ঠিক বলেছি, কিন্তু বলতে হয়, এটা পলিটিক্যাল ভাষা। বাকি নেতাদের সঙ্গে ভাষা মিলিয়ে না, আমি তো ওদের কাছ থেকে শিখেছি, যার বিরুদ্ধে বলেছি তার কাছ থেকে শিখেছি। তো সেই জন্য আপনি একটা মন্দিরের শিলান্যাসে উপস্থিত থাকতে পারেন, তখন দোষ হয় না। কী এমন হয়ে গেল 5 বছর 4 বছর পরে উদ্বোধনে আমি গেছি, এটা খুব অন্যায় হয়ে গেল, পার্টি যেটা বয়কট করবে? তাহলে তো পার্টি আত্মহত্যা করছে। মন্দির পলিটিক্সে মমতা ব্যানার্জিকে নিয়ে গেলাম আমরা মন্দিরকে অ্যাভয়েড করব? রাম মন্দির আর রামের নবমীর শোভাযাত্রা আমরা তৈরি করলাম, আজ মমতা ব্যানার্জিকে বাধ্য হয়ে হিন্দুত্বের এজেন্ডায় আসতে হচ্ছে, আমরা সরে যাবো নাকি? আর আমি হিন্দু ভাই ভাই বলবো, আর হিন্দুর মধ্যে বিভাজন কী করে করবো? আচ্ছা আমি একটা আপনাকে প্রশ্ন করি। আমি যখন ঢুকলাম, ওখানে 5-6 হাজার লোক ছিল। আমি বিকালবেলা ইচ্ছা করে গেছিলাম, যখন উদ্বোধন হয়ে গেছে, সব কাজ শেষ হয়ে গেছে, মুখ্যমন্ত্রীও চলে যাওয়ার কথা, আমার দেখা হওয়ার কথা নয়, 5-7 হাজার লোক। আমি নেমে বললাম, আপনার ছিলেন বন্ধুরা প্রেসে, দিলীপদা কী বললেন? আমি খালি বললাম জয় জগন্নাথ।
সেটা পাবলিকের স্লোগান হয়ে গেল জয় জগন্নাথ। জয় শ্রীরাম বলেনি, জয় জগন্নাথ বলেছি। তার মধ্যে কোন পার্টির লোক ছিল? টিএমসি তো বেশি ছিল, জয় বাংলা ভুলিয়ে দিয়েছি আমি। ভালো এটা, জয় জগন্নাথ বলুন। তো সেই লোকগুলো আমার কাছে চলে এসছে। আমি অনেক লোক সারাদিন অনেক কষ্ট করছে, খরচা করেছে, পাবলিসিটি কে পেয়েছে। এবং আমি যেটা নিয়ে শব্দ যে মমতা ব্যানার্জির কাছে কেন বসেছে, কার হিম্মত আছে মমতা ব্যানার্জির কাছে বসবে? তার পার্টির লোকেরাই বসতে পারে না। মমতা ব্যানার্জি কী পড়ে গেছিল দিলীপ ঘোষের কাছে আসার? উনি সৌজন্য দেখিয়েছেন। আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী উনি প্রথম দিন থেকে, তার বিরুদ্ধে আমি লড়াই শুরু করেছি। সিপিএমরা তখন শেষ হয়ে গেছিল। তার আজুবাজু যারা ঘুরতো তারাই আমাকে জ্ঞান দিচ্ছে। তো মমতা ব্যানার্জি এসে আমাকে বাইরে থেকে রিসিভ করেছেন, কারণ আমি সস্ত্রীক গেছিলাম, নাহলে আমার কোনো দায় ছিল না। আমি পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যাই না। আমার স্ত্রীকে কার্ড দিয়েছেন আলাদা, আমাকে দিয়েছেন আলাদা। আমি গেছি, উনি সৌজন্য দেখিয়েছেন। এত বড় একজন মানুষ, কেউ মানুক না মানুক, মানুষ তাকে মুখ্যমন্ত্রী করেছে। আমার প্রতিদ্বন্দ্বী হলেও তিনি সম্মানীয়, তিনি আমাকে ডেকে নিয়ে বসিয়েছেন, কাছে বসিয়েছেন। হয়তো এতে কষ্ট মুখ্যমন্ত্রীর কাছে দিলীপ কেন বসে আছে। এটাও তো হতে পারে যে আপনার মনে হচ্ছে এটাই আপনার কাছে বড় প্রাপ্তি, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। আমার কোনো প্রাপ্তি নেই, আমি কিছু পেতে যাইনি, ভগবান দর্শন করতে। আমি তো ওনার তো থাকারই কথা নয় হিসাব মতো। আমি জিজ্ঞেস করলাম আপনি কেন আছেন এখানে? আপনি চলে যাওয়ার কথা। বলে হেলিকপ্টার ছেড়ে দিয়েছি, কিছু মিটিং টিটিং আছে, অ্যাডমিনিস্ট্রেশন করে আমি যাবো। খুব ভালো হলো, ভগবানের সঙ্গে দেখা হয়ে গেল। দল বড় না ব্যক্তি বড়? দেখুন, আমি তো ভারতীয় জনতা পার্টিতে শিখেছি চিরদিন, ব্যক্তি চেয়ে দল বড়, দলেতে দেশ বড়। এটা শ্যামাপ্রসাদ আমাদের শিখিয়েছেন, আর এখন আমি সেটাই মানি। কি করে মানলেন? আপনার দল ঠিক করেছে যে কোনোভাবেই তারা এই মন্দিরকে মন্দির বলে তারা মানতে রাজি না। না বলেনি, কিন্তু এই মন্দিরকে মন্দির বলে মানছে না। আপনিও তার আগের দিন বলেছেন দলের লাইনে মেনে। মন্দির কি না সেটা আপনি ঠিক করবেন, আমি ঠিক করবো না, ওখানকার যারা ধর্মাচার্যরা ঠিক করবেন। গাইডরা অনেক অনেক কিছু বলতে পারে। কাশী কী করে মন্দির হলো, রাম মন্দির কী করে হলো, অনেক লোক তার বিরোধিতা করেছেন, ধর্মাচার্যরা বিরোধিতা করেছেন। সবাইকে মানতে হবে তার কী গ্যারান্টি আছে? আরে ভগবান আছেন কি না? আমাকে অনেক বললো এটা তো সংস্কৃতি কেন্দ্র, অনেক কার্ডে লেখা আছে মন্দির উদ্বোধন। আমি তাই কার্ডের কপি পাঠিয়েছি। আমাকে মন্দির উদ্বোধনে ওখানে 3-4টে উদ্বোধন ছিল, যেটা আমি আপনাদের মিডিয়া থেকে দেখলাম। আমি তো ছিলাম না, শেষ হয়ে গেছে। শ্রীকৃষ্ণের মূর্তি উদ্বোধন, ভগবান ওনার জগন্নাথের দ্বার উদ্ঘাটন, গেট উদ্বোধন, যেগুলো হয়েছে। তো সেটা কী হবে আমার কোনো দরকার নেই। কে মানিয়েছে, কী রীতিনীতি আমি বুঝিও না। আমি ভগবানকে দেখেছি, ভগবানের সামনে ভক্ত যারা ছিল তাদেরকেও দেখেছি। একদম ঠিক বক্তব্য। মানে এটাতে আপনার পলিটিক্যাল ম্যাচুরিটির প্রকাশ পায়। কিন্তু তার আগের দিন যখন আপনি বললেন যে আপনি গোটা বিষয়টা এটাকে মন্দির মানছেন না, এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা উদ্যোগ মানছেন, সেটাই পরের দিন আবার বা আজকে আপনার তার উল্টো বলছেন। মানেনি কোথাও আপনার আমার বাইরে। আমি কি বলেছিলাম যে সরকারি পয়সায় যেন না হয়। কাশী বিশ্বনাথ তো যেটা পুনরুদ্ধার হলো সরকারি পয়সায় হয়েছে, মোদিজি উদ্বোধন করেছেন। মন্দির ছিল, সরকার রিনোভেট করেছে। আমি বলেছিলাম তাহলে কি বিতর্কের মধ্যে, যেটা অলরেডি আমাদের ফুরফুরা শরীফের সাহেবজাদা বলেছেন যে আমাদের জন্য মসজিদ বানিয়ে দাও, তো মুখ্যমন্ত্রী কি মসজিদ মন্দির বানাতে থাকবেন? আর সবাই ভেবেছিল যে মমতা ব্যানার্জি মসজিদই বানাবেন, কারণ তিনি তো ওই পলিটিক্স করেন। কিন্তু যে মন্দির বানাবেন, এটা আমাদের কত বড় জয়, এটা ভগবানের মহাপ্রভুর কৃপায় হয়েছে। কিন্তু দলের মত তো যে তারা, ধরুন শুভেন্দু অধিকারী, তিনি সনাতনী সম্মেলন করলেন, সেখানে দৈতাপতিকে নিয়ে এলেন, সেখান থেকে বলা হলো ওটা অধর্মের মন্দির। আর আপনারা সেই জায়গায় একজন দৈতাপতি ছিলেন, তো তিনি ধর্মের মন্দির বলছেন। আমি ওই বিতর্কে যাব না। ওই দিন অক্ষয় তৃতীয়া আমি বলেছি বহু জায়গায়। আমি তো আরেকটা ধার্মিক সংস্থায় গেছিলাম সকালবেলা, দুপুরবেলা অবধি করে তারপরে চলে গেছি ওখানে। সবাই করা উচিত, সব ভালো, ভক্তি থাকা উচিত। কিন্তু আমি পলিটিক্সের কথা বলছি। যে বিজেপি মন্দির পলিটিক্স করেছে, মন্দিরকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে, সে মন্দিরকে বিজেপি বয়কট করতে পারে? বিজেপি বয়কট করেনি। ব্যক্তিগত ব্যাপার, রুচি, ইচ্ছা, সমস্যা আছে। কেউ গেছে, কেউ যায়নি। আমাকে যদি আমার সভাপতি বলতো যাবেন না, তাহলে আমি যেতাম না। আমি জানি নৈতিকভাবে বিজেপি কেউ বলতে পারে না মন্দিরে যেও না। মানে আপনি নৈতিকভাবে এবং দলগতভাবে একদম ঠিক ছিলেন, যারা যাননি তারা ভুল করেছেন। ভুল ঠিক নয়, যারা যাননি। আপনি বলুন রাম মন্দির উদ্বোধন হলো, সেটা সরকার করেনি, ট্রাস্ট আছে। তো সেখানে 750 বেশি ভিআইপি ছিলেন। চন্দ্রচূড় চিফ জাস্টিস সামনে বসেছিলেন, যারা আমাদের বিচারধারার বিরোধী, মোদী বিচারধারার। মোদীজি উদ্বোধন করছেন, আরএসএসের চিফ ছিলেন। যারা বসেছিলেন তারা বহু ধর্মের লোক, বহু রুচির লোক, সেকুলার লোক। কিন্তু একটা ভারতবর্ষের নূতন ভারত নির্মাণ হচ্ছে রাম মন্দিরকে কেন্দ্র করে, সেদিন দেখতে গেছিলেন। তারা বসেছিলেন, সবাই কেউ অস্বীকার করেনি। আর যারা যায়নি তাকে আমরা খুব গালাগালি দিয়েছি। কেন সোনিয়া গান্ধী যায়নি, কেন রাহুল গান্ধী যায়নি, কেন মমতা ব্যানার্জি যাননি? নিমন্ত্রণ পেয়ে গালাগালি দিচ্ছি। যদি আমাকে গালাগালি দেয়, ভগবানের কাছে নিমন্ত্রণ হয়, তুমি যাওনি কেন? ভাই ডবল স্ট্যান্ডার্ড হয় না। মোদিজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে মন্দির নয়, এ বিচার আমার নয়।
রাম রাম, জগন্নাথ জগন্নাথ, বিশ্বনাথ বিশ্বনাথ। আমি তার কাছে যাব। কে মন্দির উদ্বোধন করেছে 4 দিন পরে লোকে ভুলে যাবে। এই দেখে যাবে কি লোকে যে কে উদ্বোধন করেছে, কার নাম আছে, কালীঘাট কে করেছে। রাম মন্দিরও কে উদ্বোধন করেছে 4 দিন পর ভুলে যাবে? ভুলে যাবে তো। নরেন্দ্র মোদী যুগ যুগ থাকবেন না, তার নাম থাকবে না, কোথাও ফলকও থাকবে না, ওখানে হয়তো থাকবে, কে দেখতে যাবে। আমি বলছি যারা গেছেন তাদের ছেলেপুলে যখন যাবে না, তারা সোজা রামকে দেখবে, আর এত ভব্য জিনিস হবে না, সব ভুলে যাবে। আমি গেছি, যা চলছে ওখানে বিশাল কিছু হবে। তো কেউ মনে থাকবে না নরেন্দ্র মোদীর মতো অনেক মহাপুরুষ আমাদের দেশে হয়েছেন, তার কথা আমরা ভুলে গেছি। তো সেই জন্য ওটা নিয়ে চিন্তা করার কারণে। আর আমি আপনাকে বলছি 5-6 হাজার লোক ছিল যেমন ঢুকি, তারা সবাই প্রণাম করছে ঠাকুরকে। কেউ বলতে পারো যে যারা যারা জগন্নাথকে দর্শন করলো, প্রণাম করলো, তারা সব টিএমসিকে ভোট দেবে? বলতে পারবেন কি? নাকি রাম মন্দিরে প্রত্যেক দিন যখন উদ্বোধন হয়েছিল রোজ 3 লাখ লোক যেত। আমি কুম্ভ স্নান করে মন্দিরে গেলাম, তো আমাকে ভিআইপি ট্রিটমেন্ট করে নিয়ে গেলেন যে পুলিশ অধিকারী ছিলেন। জিজ্ঞেস করলাম যে কীরকম ভিড় হচ্ছে এখন? বলে কাল 7 লাখ লোক দর্শন কিয়া है। তো রোজ 7 লাখ লোক দর্শন করছে ওখানে। সব কি বিজেপিকে ভোট দিচ্ছে? তা আপনি গেলে বিতর্ক হবে এটা একদম জানতেন না? এটা আপনি আমাদের বিশ্বাস করতে বলেন? না গেলেও বিতর্ক হয়, দিলীপ ঘোষ গেলেও বিতর্ক হয়, না গেলেও বিতর্ক হয়, তাতে সবার লাভ হয়। আপনার টিআরপি বাড়ে, আপনি নিউজ পান। যে আমাকে নিয়ে গালাগালি দিচ্ছে, বিজেপির লাভ হচ্ছে। শুনুন না, দিলীপ ঘোষ মানেই বিজেপি, কেউ মানুক আর না মানুক, লোক মনে বলছে দিলীপ ঘোষ ঠিক বলেছে, 2 দিন পরে বলবে। যারা আমাকে গালাগালি দিচ্ছে তার নামটা চর্চায় আছে, যাকে নিয়ে কেউ চর্চা করে না। আমারও টিআরপি বাড়ছে যে দিলীপ ঘোষ এখনো মার্কেটে আছে। মানে মার্কেটে থাকার জন্য আপনি ওখানে গেছিলেন? মার্কেটে আছে বলে আপনি আমাকে ডেকেছেন, নাহলে ডাকতেন না। এবার যারা আপনাকে গালাগাল করছেন তার মানে তারা মার্কেটে নেই? অনেকে আমাকে গালাগালি করলে মার্কেটে থাকার চেষ্টা করছে, চর্চার মধ্যে আসার চেষ্টা করছে। দেখুন, যার নাম কোনোদিন কেউ শোনেনি, সে লোকটা আছে কিনা জানতেন না, হঠাৎ ভেসে উঠেছে, বড় ডায়লগ মারছে দিলীপ ঘোষ সম্বন্ধে। কি বলছেন? তথাগত রায় আপনাদের প্রাক্তন সভাপতি, রাজ্যপাল ছিলেন এক সময়, বা আপনাদের এখনকার সাংসদরা। কে মনে রেখেছে? আমার গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, এত বিঘা জমি ছিল, এই তো গল্প শুনেছি আমার বাঙালদের কাছ থেকে। তাতে কি যায় আসে? কি আছে সেটা বলুন। আর আছে বলতে গেলে সেটাও প্রমাণ করতে হলো দিলীপ ঘোষকে লাগে। তাহলে এটা সবাই গায়ের ঝাল মেটাচ্ছে, মানে শুভেন্দু অধিকারীও তাই? আমি কারো কথা বলবো না নাম নিয়ে, অনেকেই এটা করছেন, ঝাল মেটাচ্ছেন, প্রচারে আসার চেষ্টা করছেন, কারো কারো কাছে প্রিয় হওয়ার চেষ্টা করছেন। যে আমি কিন্তু দেখুন দিলীপ ঘোষকে গালাগালি দিচ্ছি, দেখবেন একটু আমাকে একটু। রাজনীতি যা হয় না, এটা না অনেকে বলছেন যে আপনি ভেবেছিলেন আপনাকে এই সভাপতির দৌড়ে রাখা হবে, যেহেতু রাখা হচ্ছে না তাই এখন ভেসে থাকার চেষ্টা দৌড়ে করছেন। নাই, দিলীপ ঘোষ কোনোদিন দৌড়ায়নি। হ্যাঁ, পার্টির কাজে সারা পশ্চিমবাংলা দৌড়েছে, আপনারা ভালো করে জানেন, রোজ নিউজে আসতো। দিলীপ ঘোষ কোনো দৌড়ে কোনোদিন ছিল না। আপনি বলুন তো, প্রথম কথা আমি কোনোদিন রাজনীতি করবো, নেতাগিরি করবো ভাবিনি। যেই নেমেছি, যখন নেমে গেছি, রাজার পাঠ করতে তো গামছা পরে হবে না, তখন রাজার পাঠ করেছি, রাজার মতো পরে, রাজবেশ পরে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দিলীপ ঘোষ কোনোদিন টিকিট চায়নি, কোনোদিন পদ চায়নি পার্টি থেকে, কারো কাছ থেকে। আর আমি আপনাকে বলছি, আমার মা বেঁচে আছেন, 84 বছর বয়স, আমার কাছে থাকছেন, আমার সৌভাগ্য সেবা করছি। সেই মাকে জিজ্ঞেস করুন তো, দিলীপ দা তোমার কাছ থেকে কোনোদিন কিছু চেয়েছে? 1 গ্লাস জল চাই না, আমি নিজে নিয়ে খাই। এবার এসে গেছে তাকে, আমি তো বলছি আমাকে জোর করে 2য়বার করা যায়। আমি তো ভাবিনি একবার হয়ে গেছে, 2য়বার। আমি নাড্ডাজিকে বললাম যে হয়ে গেছে 6 বছর, আমাকে মুক্তি দিন, বিধানসভার নির্বাচন হয়ে গেছে, যা রেজাল্ট হয়েছে ওকে, কিন্তু লোকসভার জন্য নতুন নেতা নিয়ে আসুন, 1-1.5 বছর টাইম আছে, যিনি নেতৃত্ব দেবেন আপনারা ডিসিশন নিন, আমাকে ছুটি দিন। বলুন, রাজনীতিতে কেউ বলতে পারে এটা? আপনি জিজ্ঞেস করুন নাড্ডাজিকে কোনোদিন যে নাড্ডাজি দিলীপ দা এসা বলা था कभी? এটা দিলীপ ঘোষ ছাতি ঠুকে বলতে পারে। আর একটা পদ পাওয়ার জন্য, একটা টিকিট কার্ডের জন্য প্রাণ দিয়ে দিচ্ছে লোকেরা। না, কিন্তু এটা বড় কথা বললেন, কিন্তু আপনি আমি বড় কথাই বলেছি, নেতৃত্ব দেওয়ার মতো লোক দরকার। এবার ধরুন আপনি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এই রকম যদি দাঁড়ায়, তাহলে এই 3 জনই যদি ধরি, কার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে? সবারই আছে। এখন আপনি মাপকাঠি কম বেশি করতে পারেন, নেতৃত্ব আছে বলে লোক তাকে মেনেছে, পার্টি তাকে দায়িত্ব দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে নেতৃত্বের পরীক্ষা হচ্ছে নির্বাচনে ফেস করতে হবে, রেজাল্ট দিতে হবে। রাজনীতি বাইরে কেউ কিছু বোঝে না, নাহলে আপনাকে ভুলে যাবে। তো আমাকে দায়িত্ব দিয়েছে, আমি লড়েছি। কী ছিল বিজেপি, কোথায় আছে, এটা আপনারা জানেন। এখন আমাদের একজন নেতা আছেন, পার্টি অনেক বড় হয়েছে, তিনি তার মতো করে চেষ্টা করছেন। তার রাজনীতিক অভিজ্ঞতা খুব বেশি ছিল না, আমরা সবাই সাহায্য করছি ওনাকে। তৃতীয় হচ্ছেন আমাদের শুভেন্দুদা, যিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ, খালি রাজনীতি নয়, ছাত্র রাজনীতি, তারপরে কাউন্সিলর কী ছিলেন জানি না, বিধায়ক, সাংসদ একাধিকবার হয়েছেন, বিধানসভায় বিধায়ক, মন্ত্রী,
এখন তো বিরোধী নেতা, তো নিঃসন্দেহে তার অভিজ্ঞতা সবার চেয়ে বেশি আছে। তো এক কথায় আমাকেও জিজ্ঞেস করা হয়েছিল, আমি তো প্রেসিডেন্ট ছিলাম, যে বিধায়ক দলের নেতা কে হওয়া উচিত। আমার এখানে প্রশ্ন করার কী আছে, একটাই তো নাম আছে, অমিত শাহ। এদের সামনে আমি বলেছিলাম তখন, মানে আপনি শুভেন্দু অধিকারীকে নেতৃত্বে চেয়েছিলেন? আমি তার নাম বলেছি যে উনি করুন, ওনার চেয়ে যোগ্য লোক কে আছে। এখন আমি তো বিধানসভায় নেই, যখন আমি ছিলাম 3 জনের নেতা ছিলাম। তো উনি এসছেন আজকে বিরোধী দল, তার নেতা, এবং স্বাভাবিকভাবে তিনি মন্ত্রিত্ব এর অভিজ্ঞতা আছে, তার সে সম্মান স্ট্যাটাস ক্যাবিনেট র্যাঙ্কে তিনি পাবেন, হওয়া উচিত। তো তিনি আমাদের পার্টির প্রমুখ, তাকে সাহায্য করা, যা করা সে নিয়ে বিধানসভায় লড়েছেন। আমি যতদিন ছিলাম বাইরে লড়েছি, এখন সুকান্ত দা লড়ছেন। পার্টি সবাইকে কাজ ভাগ করে দেয়। তো এই যে এত গালমন্দ করলেন, সব অন্য পার্টির থেকে এসে হঠাৎ করে তারা বিজেপি হয়ে গেছে, এগুলো সব কাকে গালমন্দ করেছে তাদের ঠিক বুঝতে পেরেছে কাকে গালমন্দ করেছে। দিলীপ ঘোষ মন্দিরে গেছে, খারাপ কি ভালো হয়েছে পার্টি ঠিক করবে। পার্টির প্রেসিডেন্ট আছেন, সর্বভারতীয় নেতা, তারা বলবেন আমাকে কান ধরে, এই ঠিক করেন এটা কেন। পার্টি প্রেসিডেন্ট কিন্তু বলে, এখানকার প্রেসিডেন্ট কিন্তু বলেছেন যে তিনি এন্ডোর্স করেন না। ঠিকই আছে তো, কিন্তু উনি আমাকে বলেননি যাবেন না। উনি ওনার জন্য বলেছেন, ওনার নীতি আছে, পার্টির না, পার্টির এমনি কোনো পলিসি নেই। তো পার্টি বলতে পারবে কি বিজেপি যে মন্দির যেও না, তাহলে তো সুসাইড হয়ে যাবে। তিনি বলেছেন যে পরিস্থিতির কারণে আমি যাবো না, ইত্যাদি সব ঠিক আছে। আমার মনে হয়েছে যাওয়া উচিত, ডাকা হয়েছে, আমার কাছে সময় আছে, আমি কেন সুযোগ নেব না ভগবানের কাছে যাওয়ার। মানে পরের দিন যেতে পারতেন, মানে পরের দিনও জগন্নাথ থাকবে, আগের দিনও জগন্নাথ থাকবে। আর আমাকে কেউ যদি আমন্ত্রণ করে, সুযোগ হলে রাখা উচিত, কেন রাখবো না আমি। আমার একটা কথা বলুন, সাম্প্রতিককালে যেটা দেখা যাচ্ছে, বিজেপির যতগুলো, অন্তত দুটো ক্ষেত্রে তো বটেই, যখন বিজেপি একটু তামঝাম করে একটা কোনো ব্যাপারে নামছে, ধরুন মুর্শিদাবাদের পর যখন বিজেপি একটা হিন্দুত্বটাকে আরও সামনে রেখে জোরদার একটা আন্দোলনে যাচ্ছে, সেই সময় আপনি বিয়ে করে ফেললেন এবং গোটা লাইমলাইট আপনি নিয়ে চলে গেলেন। অনেকে খুব কষ্ট হয়েছে আমি কেন বিয়ে করলাম। বিয়ে না করলে ওদের কি লাভ তো আমি জানি না। আচ্ছা, আমি বিয়ে কখন করব, কেন করব, কাকে করবো, এটা ওরা ঠিক করে দেবে। যুদ্ধ ঝগড়া হবে বলে বিয়ে করবো না নাকি? কজন না বিয়ে করে ব্যাচেলার আছে বলুন? আমার দরকার হয়নি বিয়ে করার, বিয়ে করিনি, যখন দরকার হয়েছে আমি করেছি, সেটা নিয়েও রাজনীতি হবে। কারণ দিলীপ ঘোষ। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি যেদিন ওখানে দাঙ্গা শুরু হলো 11 তারিখ, আমি মালদায় ছিলাম। আমার প্রেসিডেন্ট বললেন যে মোথাবাড়ি যে ঘটনা হয় তার বিরুদ্ধে ডিএম অফিস ঘেরা হবে, আপনি যান নেতৃত্ব দিতে। হয়তো হিন্দুরা আমাকেই চায়, বড় মিছিল ইত্যাদি বিরাট বড় করে হয়েছে, আপনারা কভার করেছেন জানি না। আর যখন ফিরবো রাত্রেবেলা, বিকালবেলা আমাকে পুলিশ আটকাইছে ফারাক্কাতে, না খবরদার যাবেন না, ভয়ঙ্কর গণ্ডগোল হচ্ছে, আজ জুম্মার বার। ওই জুম্মা থেকে বেরিয়ে সবাই ওয়াকফ বিল বাপসলো দিয়ে শুরু হয়ে গেছে, আগুন জ্বলছে, 4টায় যাবেন, 5টায় যাবেন, ছাড়ছেই না আমাকে। তারপরে আমার কাছে ফোন এলো ধুলিয়ান থেকে, শামশেরগঞ্জ, দাদা মন্দির ভেঙে দিল, দাদা অমুক হলো, দোকান লুট করছে, বিএসএফ আনুন। আমি এডিজি এখানে আছেন গান্ধী, আজ বোধহয় চলে গেলেন দিল্লি, ট্রান্সফার হয়েছে। ফোন করলাম, পরিচয় ছিল, বলে মুঝে মালুম হ্যাঁ, লেকিন হ্যাঁ, মানে আমি পাঠাচ্ছি, কোথায় কোথায় গণ্ডগোল হচ্ছে ওনাকে। তো 6টার সময় তিনি ফোর্স পাঠালেন, মালদা থেকে 6-7টা গাড়ি ঢুকলো, তারা রাস্তা ক্লিয়ার করতে করতে তখন আগুন জ্বলছে। আমাকে পুলিশ ছাড়ছে না, আমি বিএসএফকে বললেন আমাকে যেতে হবে, কাল আমার প্রোগ্রাম আছে রানাঘাটে। 9টার সময় বলে হ্যাঁ রাস্তা একটু খালি হয়েছে কিন্তু টেনশন আছে। আমি ছাড়ুন টেনশন। আমি যখন আসছি 9:30, 10টার সময়, 11টার সময় পার হচ্ছে ওইসব জায়গা, দুই দিকে আগুন জ্বলছে, তখন ধু ধু করে, দোকান ভেঙে দিয়েছে, পুলিশ আর বিএসএফ টহল দিচ্ছে, রাস্তার হাইওয়েটা খালি করেছে 4 ঘন্টা পরে। আমি এলাম। আর তারপরে সেদিন কী বলে জঙ্গিপুরের কার্যকর্তারা বলে দাদা আপনাকে আসতেই হবে, আমরা একটা প্রতিবাদ সভা করবো। আমি গেছিলাম, দেখেছেন হয়তো ভিড় হয়েছে, ইদানিংকালে বিজেপির কোনো সভায় এত ভিড় হয়নি, পুরো হিন্দু সমাজ চলে এসছে এবং প্রায় 2000 টিএমসির কার্যকর্তা, পঞ্চায়েত সদস্য সেদিন জয়েন করেছে। মানে আপনার কথা শুনলে মনে হবে আপনি ছাড়া বিজেপিতে আর কিছু নেই। আমি জানি না কেউ আছে কিনা, আমি কোথায় আছি বলে দিলাম আপনাকে। আপনি যখন মানে আমি আজকে বিজেপিতে কিছু নাই, XYZ, বাকি সবাই পার্টি আছে, আর পার্টি থাকলে আমরা সবাই আছি। তারা সভা করলে যা ভিড় হবে, আপনি সভা করলে বেশি হবে। আমি জানি না কেন আমাকে পাঠানো, কেন লোকে আমাকে ডাকে, আমি তো কিছুই না বলছি, জিরো। আচ্ছা আপনি বলুন তো, দিলীপ ঘোষ বিজেপির প্রাইমারি মেম্বার, কোনো কমিটিতে নাই, MLA MP তো নাই। আমি যদি, আমাকে কেন মমতা ব্যানার্জি ডেকে পাঠান? আর আমি গেলে অনেকের পেট খারাপ কেন হয়? কি দলকে বিড়ম্বনায় ফেলেছে, আপনি এবার কেন আমাকে ডাকেন? কে আমি? এটাই অনেকের কষ্টের কারণ। না, কিন্তু দলকে এবার যে বিড়ম্বনায় ফেলেছেন, এটা কি বুঝতে পারছেন? দল বিড়ম্বনায় অনেকবার পড়েছে দিলীপ ঘোষের জন্য, তাতে দলের লাভ হয়েছে, আর আমি বলছি এতে দলের লাভ হবে। হ্যাঁ, অনেকের ব্যক্তিগত ক্ষতি হতে পারে, সেটা আমার দায় নয়। মানে ধরুন আমি ভাবছিলাম যে আপনি যখন প্রেসিডেন্ট হলেন আর কি, তার আগে ওই মুরলীধর সেন লেনে ওখানে আপনাদের পার্টি অফিসে লাঠালাঠি হয়ে গেছিলো পুরসভার টিকিট বিলিকে কেন্দ্র করে।
এবার তারপর আপনি এসে একটা একত্রিত ভাবটা দেখা গেছিল, সেই আপনাকে কেন্দ্র করেই আবার বিজেপিতে কত টুকরো হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে মারামারি, দেখুন তখন এই বিষয় চলে আসছে। বিজেপিতে বেনজল ছিল না, যা ছিল ছোট ছিল, বিজেপি ছিল, সমস্যাও ছিল না, ছোট পরিবার সুখী পরিবার, আশাও প্রত্যাশাও কিছু ছিল না। আর আমার আমলে 6 বছরে কোনো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশন হয়নি, ফলে আমি দমটা দেখাতে পারিনি। পঞ্চায়েত হয়েছে, পঞ্চায়েত লড়েছি, পার্লামেন্ট অ্যাসেম্বলি লড়েছি। আজ পরিবার বড় হচ্ছে, পরিবার কিছু সমস্যা থাকবেই। 4-5টা বউ এসে গেছে বাড়িতে, তারা বিভিন্ন পরিবার থেকে, তাদের মত আলাদা। কেউ বলছে আমি নিরামিষ, কেউ বলছে আমার মঙ্গলবার, কেউ বলছে আমার শনিবার। এটা সমস্যা হতেই পারে, এটা নিয়েই পরিবার এগোয়। এইটা বলার পর লোকে বলবে দিলীপ দা বিয়ে করেছেন বলে এখন বউয়ের উদাহরণ দিচ্ছেন, হতে পারে। তো এটাই বাস্তব, এটাকে মানতে হবে আপনাকে। পার্টি যখন হঠাৎ বাড়তে গেলে লোক নিতে হবে। কোথা থেকে আসবে? বিভিন্ন লোক থেকে এসছে, আপনার দলে পার্টি থেকে এসছে। আমার একটা কথা বলুন, আপনার দলে এখন গঙ্গা জল বেশি না বেনজল বেশি? দেখুন আমি তো ওটাকে গঙ্গা জল মনে করি, কারণ গঙ্গার প্রকৃতি এরকম আছে, যে জল তার সঙ্গে মিশবে সে গঙ্গা জল হয়ে যাবে। আর বিজেপির কালচার হচ্ছে তাই, বিভিন্ন নদ নদী খাল বিল থেকে জল আসে, গঙ্গায় পড়ে যায়, সবাই গঙ্গা জল হয়ে যায়। কিন্তু কিছু ময়লা থাকে জানেন তো, সে গঙ্গায় ভেসে ভেসে যায়, সে মেশে না। সেটা জানেন আপনি কি ভেসে যায়, সেটা একদিন ছাঁটা হয়ে যায়। কিছু লোক ছাঁটা হয়ে গেছে, যদি যে মিশতে না পারবে সেও ছাঁটা হয়ে যাবে। কিন্তু এখন যে পরিস্থিতি আছে, যেটুকুনি ময়লা আছে, সেইটা নিয়ে বিজেপি চলতে পারবে না? ময়লা বিশেষ নাই, বাসনের ঠকাঠকি আওয়াজ হচ্ছে। ময়লা তখনই থাকে যখন বেনজল আসে, মানে বন্যার সময় ঘোলা জল থাকে, তারপরে থিতিয়ে গেলে আসল জলটা বোঝা যায়। এখন বিজেপি যেটা আসল, আমি এমনি বলছি না, তথ্য দিয়ে বলছি। 19 সালে আমরা 41% ভোট পেলাম লোকসভাতে, 18টা আসন জিতেছিলাম, সেটা কেউ ভাবতে পারেনি হয়েছে। তারপরের যে নির্বাচন হলো 21-এ বিধানসভায় 38% ভোট পেলাম আমরা। 3% নেমেছে নয়, বেড়েছে। তার আগে 10% ছিল আমাদের লোক বিধানসভা, সেটা 38-এ গেছিল। এবারে আমরা 39% ভোট পেয়েছি। তার মানে 41 থেকে 38-এর মধ্যে বিজেপি মুভ করছে। তার মানে এটা হচ্ছে স্থায়ী জল, ঠিক আছে। আমি আপনাকে বলছি, বিজেপি যারা সাপোর্টার, বিজেপি যারা ভালোবাসেন সাধারণ মানুষ, তারা কেউ বিজেপির বাইরে যায়নি, বিজেপির সঙ্গে আছে। যারা বিজেপির সাধারণ কর্মী এত দূর পার্টিকে নিয়ে এসছে, তাদের মধ্যে কোনো সংশয় নেই, তারা বিজেপিতে আছে, তারা লড়বে। ঠিক করতে হবে সামনের নেতৃত্ব কাকে রাখা হবে, তাকে সবাইকে নিয়ে চলতে হবে। এই সমস্যা সব পার্টিতে সবসময় হয়। যাদের পার্টিতে একজন লোক, সেখানে কোনো সমস্যা নেই, আর যার সমস্যা নেই তার কোনো সমাধানও নেই, তার কোনো ভবিষ্যৎও নাই। তাই জন্য আমাদের পার্টিতে সবসময় নতুন লোক আসে, সব রাজ্যে দেখুন, কেন্দ্রে দেখুন, বাইরের লোক গাদা আসছে, থাকছে। যেখানে সম্ভাবনা আছে সেখানে লোক আসবে, সেখানে সমস্যা হবে, সে সমাধান করে আমরা এগোচ্ছি। তাই রাজ্যে যে জিতেছি, জিতবো আগামী দিনে, আরও লোক আসবে। আর আমাদের পার্টিও বড়, আমাদের মনও বড়, সবাইকে নিয়ে এগোবো। না, এটাতে আপনি একটা খুব ইন্টারেস্টিং মোড়ে এনে দাঁড় করালেন। আমাদের সব এই টিভির যখন আমরা খবর করি বা অনুষ্ঠানগুলো হয়, সব করে একটা নির্দিষ্ট টাইম থাকে, সেগুলো শেষ হয়, তারপর আমরা অন্য বুলেটিনে যাই। এখনও এই টাইমটা হয়তো শেষ হয়ে গিয়ে আমার অন্য বুলেটিনে যাওয়ার কথা, কিন্তু আজকে দিলীপদা যে মুডে রয়েছেন এবং আজকে এই মুহূর্তে যে বিস্ফোরক পরিস্থিতি উনি থাকলে তৈরি হয়ে গেছে চারপাশে, এখানেও হয়তো হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমাদের আর খানিকক্ষণ ওনার সঙ্গে কথাবার্তা বলেই নেওয়া উচিত আর কি। বিস্ফোরণটা হব করছে, এইটুকুনি শুধু বুঝতে পারছি। বিধানসভায় বা লোকসভায় কোনো বিলের জন্য সময় থাকলে, যদি চর্চা করতে সময় 6টায় ক্লোজ হবে, তো চলছে, তো মাননীয় স্পিকার বলেন যে মাননীয় সদস্যগণ, আমরা চাইছি 1 ঘন্টা সময়টা বাড়িয়ে দিতে, আপনারা রাজি? হ্যাঁ বলে উনি শুরু করে দেন, আপনি সেরকম করে দিন। সেটাই কন্টিনিউ করছি আমি। আমার একটা কথা বলুন, এই যে দলের এখন যে লিডারশিপ রয়েছে, এইটা নিয়ে বিজেপি যে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছে, বা সামনে আবার 26-এ ইলেকশন রয়েছে বিধানসভা, দল ক্ষমতায় আসতে পারবে, আপনি বিশ্বাস করেন? আসতে পারবে বলে বিশ্বাস করি না, আসবে। গতবারে আমরা বললাম না 10% থেকে 38% জাম্প করেছিলাম, 3 থেকে 77-এ গেছিলাম। 200 বলেছিলেন, 77-এ পৌঁছেছিলেন। 500 বললে কি যায় আসে, টার্গেট তো রাখতেই হবে। আর ছোট টার্গেট বিজেপি কোনোদিন রাখে না। এবারে 400 রেখেছিল, হয়নি, কি আছে 240 হয়েছে, তাহলে ছোট মন করবো নাকি? বড় পার্টির মন বড়, উদ্দেশ্য বড়। এবার তো টার্গেট একটু কমিয়ে দিয়েছেন, তাহলে আরও কমে যাবে কি 77-এ? টার্গেট ওখানেই থাকবে, সেটা তো সময় আসছে, দেরি হচ্ছে। নির্বাচনী প্রস্তুতি শুরু হোক, পার্টির এখনও সাংগঠনিক যে পরিবর্তন ইত্যাদি সেটা এখনও শেষ হয়নি, সেটা হবে। তারপরে পার্টির সমস্ত ক্রিয়াকলাপ যা আছে রীতিপদ্ধতি মেনে কমিটি হয়ে যাবে, তারপরে নির্বাচনী প্রস্তুতি হবে। যে পার্টি যেমন প্রথমবার আমরা তখন নতুন ছিলাম, আমাদের বুথ নাই, অভিজ্ঞতা নেই, ট্রেনিং নাই, তাই অনেক আগে থেকে শুরু করতে হয়েছিল। এখন সব রেডি আছে, বাজনা বাজলো, যুদ্ধের ঘোড়া লাফাবে, ঘোড়া ঠুকবে তাল। তো আজ আমরা একাধিক নির্বাচন লড়েছি, বারবার একরকম ভোট পেয়েছি। আজকে আমাদের যেমন
পুরনো অভিজ্ঞ নেতা সামনে আছেন, সেরকম আমাদের যারা এমএলএ এমপি হয়েছেন না, তারাও অভিজ্ঞতা হয়ে গেছেন ইলেকশন লড়া, জিতা, হারা। দিলীপ ঘোষ একা ছিল, নিজে কোনোদিন নির্বাচন লড়েনি, বাই চান্স লড়েছিলাম, জিতে গেলাম। তারপরে তখন যারা এলো সব যুবক, কাঁচা চুল, আমি একা পাকা ছিলাম, তারা লড়াই করেছে। সেজন্য আমরা অনেক ইলেকশন অভিজ্ঞতার অভাবে হেরে গেছি। 21-এও তাই হয়েছে। অথচ দেখুন যে সামনে ইলেকশন আছে, আপনারা ভাবছেন আসবেন, সেখানে আপনাকে কেন্দ্র করে দলের মধ্যে নেতৃত্বের লড়াই কী হবে, নিজেদের মধ্যে গণ্ডগোল, এই সমস্ত চলছে। আপনার নিজের মনে হচ্ছে না আপনি দলের সম্ভাবনা নষ্ট করে দিচ্ছেন? শুনুন, সব জিনিসের ভালো মন্দ দুটোই থাকে। এই সুযোগে কার্যকর্তারা একটু দৌড়াদৌড়ি করছে, তারা কিছু লিখতো না, ফেসবুক করতো না, খোঁজ নিত না, একটুখানি নিরাশ ছিল, দূর কী হবে, কবে ঘোষণা হবে, আপনারা এরকম করে লোককে বুঝিয়ে বুঝিয়ে, আর কিছু হবে না, ঠান্ডা ছিল। যখন ঝাঁটি করলে একটুখানি অ্যাক্টিভ হতে হয়, দৌড়তে হয়। আমার পক্ষে লিখুক আর বিপক্ষে লিখুক, সে তো লিখছে, আমার সম্বন্ধে তো লিখছে, পার্টির মধ্যে তো গতিবিধি হচ্ছে, আমি এটা খারাপ দেখি না কিছু। কিন্তু পার্টির মধ্যে যে সিস্টেম আছে না, ঘোষণা হয়ে যাবে, সিস্টেম রেডি হবে, বৈঠক কমিটি হয়ে যাবে, সবাই লেগে পড়বে, আবার সবাই তখন টার্গেট হবে নির্বাচন। আপনি যদি মানুষের সামনে বড় উদ্দেশ্য না রাখেন না, সে মানুষ তখন গুঁতোগুঁতি করে না। কিন্তু দেখুন, আপনার এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যেখানে আপনাকে আপনার দলের কোনো সাংসদ সম্পর্কে এমন কিছু কথা বলতে হচ্ছে যেগুলো মানে হয়তো নর্মাল কোর্সে আপনার দলের বা আমি বলতে যাইনি করে নামে, আপনাকেও তো সেই জবাবদিহি করতে হচ্ছে। এরকম থাকি বললে একটুখানি আমিও বলি, যারা বলছে বলার দরকার মনে হয়েছে আমার। কিন্তু আপনার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলো আপনাকে শুনতে হবে কোনোদিন ভেবেছিলেন? দেখুন, রাজনীতি করতে এসেছি, তখন আমার সম্বন্ধে কিছু ছিলই না বলার লোকের, আমার কাছেও কিছু, আমিও কিছু ছিলাম না। কি বলবে, আমার গুরুত্ব বাড়ানো বলতে হবে, কিন্তু লোককে বলতে বাধ্য করেছি আমি। আমার বক্তব্য বলুন, ভাষণ বলুন, আপনারা শো করেছেন ঘন্টার পর ঘন্টা, কে দিলীপ ঘোষ, আপনারাই দিলীপ ঘোষ বানিয়েছেন, তো হবে রাজনীতি, এটাই, এটা বাদ দিয়ে রাজনীতি হয় না। তো যারা করছে আমারও বুঝতে সুবিধা হচ্ছে কে কোথায় দাঁড়িয়ে আছে। আপনি বিশ্বাস করেন যে এই যাবতীয় যা কিছুর পর দলের কর্মীদের মনোবল ঠিক থাকবে? দেখুন, কর্মীদের মনোবল, হেরে গেল বিজেপি রাজনীতিতে, মন খারাপ হয়। গুজরাটে জিতে গেল, তারাই মিষ্টি খায়। তারপরে এতে হেরে গেল, কি বলে, বিহারে হেরে গেল বা ওখানে ফিরে গেল, রোজ এটা হতো, মিষ্টি নিয়ে চলে এলো। কী রে দাদা, গুজরাটে জিতে গেছি আমরা, আমি এখানে কবে জিতবি, আমি কোনোদিন মিষ্টি খেতাম না, যেদিন বাংলা জিতবে সেদিন খাবো। তো তো দেখুন, রাজনীতিতে রোজ ইভেন্ট পাল্টায়, ইস্যু পাল্টায়, বিতর্ক পাল্টায়, ঘটনা পাল্টায়, সব হয়ে যায়। কাল যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বেঁধে যায় না, আপনি আমাকে ইন্টারভিউ নেবেন না, ডাকবেন না, তখন বম বম আওয়াজ হচ্ছে, ওটা নিয়ে চলবে। পুরো খালি বিজেপি কর্মী নয়, পুরো সমাজের মধ্যে মনোবল বেড়ে যাবে। তার মধ্যে দেখুন, চারপাশে যুদ্ধ লাগবে এরকম অবস্থায় দিলীপ ঘোষ আসছেন রাস্তায়, তার গাড়ি ঘিরে বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছে। মেদিনীপুরে দিলীপ ঘোষের অনুগামী সভাপতিকে তারা করেছে সমর্থক, এই খবর তো আমরা দেখাচ্ছি। বিজেপি সমর্থক নয়, এটাও তো একটি অনেক কাজ ছিল না। আপনি ওদের মধ্যে বেশিরভাগ লোক আছে এরকম, তারা যখন টিএমসিতে ছিল, তারা করে কাজ পেল, ওরা যখন টিএমসিতে ছিল তখন ওরা আমাকে কালো পতাকা দেখিয়েছে। আর এরকম নেতা, আমার যত বড় বড় নেতা না, তারাই আমার গাড়ি ভেঙেছে, তারাই এখন বিজেপির নেতা। আমি তাকে নেতৃত্ব স্বীকৃতি দিয়েছি, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি, এটাই রাজনীতি। তো এই লোকেরাই আমাদেরকে টিএমসি থাকাকালীন কালো পতাকা দেখাতো, গো ব্যাক বলতো, দিলীপ ঘোষ গো ব্যাক, অভ্যেসটা রয়ে গেছে। আর কাকে কখন ঝান্ডা দেখাতে হয় তারা ভুলে যায় না। কোনটা হলো, মানে দুটো পাশাপাশি তো, একটা আপনার দলের কর্মীরা দলের পতাকা নিয়ে, আপনার দলের পতাকা নিয়ে আপনার গাড়ি আক্রমণ করছে, আপনাকে আক্রমণ করছে, গালিগালাজ করছে, অন্যদিকে তৃণমূলের কর্মীরা তারা আপনাকে ওয়েলকাম বলছে, মানে এই দুটোর মধ্যে। আমি একটা ঘটনা বলি আপনাকে, দিল্লি, আপনি জানেন সেই ভিডিওটা দেখেছেন, দার্জিলিংয়ে আমাকে তাড়া করছে, মারছে, খুব ভাইরাল হয়েছে দেশেতে, বারে হয়। আমি ওইখানে যখন গিয়েছিলাম বিজয়ার পরে, তখন গুরুং টুরুং আমাদের এলায়েন্স ছিল, কিন্তু জেলে ছিল, খুব হতাশ ছিল। তো ওই অনশন চলছিল ওখানে, 1 বছর অনশন তুলতে পারেনি। আমি, রাজনাথ সিং হোম মিনিস্টার ছিলেন, মাননীয় অমিত শাহ প্রেসিডেন্ট ছিলেন, বলেন দেখুন লোকগুলো মরে যাবে, আপনি একটু আশ্বাসন দিলে তুলে নেবে। ওরা দিলেন, ইলেকশন কী বলে, পুজোর আগে অনশন তুললো, হয়তো জানেন না অনেকে ঘটনাটা। আমি পুজোর পরে তাদের সঙ্গে দেখা করতে গেলাম বিজয়া সম্মেলন। আমার সঙ্গে একজন পিএসও থাকতো পুলিশের, তাকে বললেন তুমি থাকবে যাবে না আমার সঙ্গে। আমি এমনি দেখা করতে যাচ্ছি, কিন্তু হলে গিয়ে রাজনীতি। তখন বিনয় তামাং এরা তখন আলাদা গ্রুপ হয়ে গেছে, তারা লোক লাগিয়ে আমাকে মারার জন্য দৌড় করালো, আমার সঙ্গীদের মারলো, সব দেখেছি আমরা। আমি চলে এলাম, চুপচাপ চলে এলাম। মানে ওই দিন রাত্রেবেলা আবার ওখানে লাল চকে বসে গল্প করেছি, চা খেয়েছি, যারা ওই সময় মিডিয়ার লোক ছিলেন তাদের সঙ্গে আড্ডা মেরেছি রাত 10টায়। আর সেখানকার যিনি পুলিশ কমিশনার, তিনি 14 জন বডিগার্ড নিয়ে ঘুরছিলেন, দিলীপ ঘোষ একা ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছিল। সে যাকে, কিন্তু পরে 2 বছর পরে ওই লোকগুলো আমাকে ওয়েলকাম করেছে ঝান্ডা নিয়ে, ওইখানে সভা করেছি।
আর ওখানকার এমএলএ বিজেপি জিতেছে। দিলীপ ঘোষ এরকম রাজনীতি করে, ওই জন্য তৃণমূল আপনাকে আজকে ওয়েলকাম করছে। তো হতেই পারে, কে এদিকে আসবে কে ওদিকে যাবে সময় কে বলতে পারে। মানে আপনি আমি যাদের সঙ্গে বন্ধুত্ব করেছি তাদেরকে কিন্তু বিজেপিতে নিয়ে এসেছি, যে আমার সঙ্গে শত্রুতা করেছে সেও বিজেপিতে এসছে, সে তো ওরা আমি নাম বলে দেবো, সে তো বলছে যে কিন্তু দিলীপ ঘোষ যায়নি। দিলীপ ঘোষের সাথে বন্ধুত্ব আছে বলে আমরা আমাদের অনুষ্ঠানে দিলীপ ঘোষকে নিয়ে এসেছি, এরপর দলে নিয়ে আসবো। আমার কোনো আপত্তি নেই, সেও ভগবানের মহাপ্রভুর ভক্ত, আমিও ভক্ত, এ তো আছেই। আর আমাদের হিন্দু দর্শন বলে যে পিণ্ডে সব ব্রহ্মাণ্ডে, সবার মধ্যে আত্মা আছে, সবাই বন্ধু। আমরা তো জানি সবই মানে হিন্দুত্বে বলে যে সবই তার ইচ্ছে। এটা যদি আমি মানি হিন্দু পার্টি লোক হিসেবে, তার ইচ্ছেতে ভুলটা কি আছে? না না, কোনো অসুবিধা নেই, বলছি তার ইচ্ছেতে আপনি তৃণমূলেও চলে যেতে পারেন। ইচ্ছা হলে হতে পারে, কোথায় উপরে চলে যেতে পারি, তৃণমূল কি। তো আমার কর্মীরা বিশ্বাস করে, যারা বিজেপি করতে এসেছে দিলীপ ঘোষকে দেখে, তারা জানে, এটা মমতা ব্যানার্জিও জানে যে দিলীপ ঘোষ কোনোদিন টিএমসিতে যাবে না। আমার সঙ্গে একবার দেখা হয়েছে, বিধানসভায় একটা বৈঠক ছিল, বললাম আপনাকে মজার কথা বলি। আমার সঙ্গে বন্ধুত্ব এমনি লোকে গালাগালি দেয়, তো আমি একটা গেরুয়া জামা পরে গেছি। অস্ট্রেলিয়ার যিনি একজন এমপি এসেছিলেন, তো স্পিকার বিশেষ বৈঠক ডেকেছিলেন, 15-20 জন এমপি মানে যারা লিডার, আমিও লিডার ছিলাম পার্টির তখন, ডেকেছেন। তো খাওয়া দাওয়া হবে, তো আমার মান্নানদা যিনি লিডার ছিলেন ওখানকার, পরে ওনার বাড়িও গেছি। মাস্টারমশাই বলতে আমি ভালোবাসি, আমি আপনি আমার গুরু, আমি রাজনীতি জানি না, আপনার আরে আপনি নেতা। ববিদা দুজন এসছে, দিয়ে আমাকে ঝাপটে ধরেছে, 2 মুসলমানের বিরুদ্ধে দেখেছো, তোমাকে চেপে দেবো, এরকম বলছে। শুনলে হয়তো গা কাটা দেবে, দিলীপ ঘোষ আমার তখন গেরুয়া জামা পড়ে, রঙটা দেখেছো তো, পাল্টে যাবে তোমাদের রঙ। আমি লোকের সঙ্গে এইভাবেই মিশি। আমি মালনান্দার বাড়ি গেছি, আমি সোমেন মিত্রের বাড়ি গেছি, পঙ্কজ রায়ের বাড়ি গেছি প্রেসিডেন্ট হওয়ার পরে, তারা আমার পার্টির লোক ছিলেন না। আমি বিশ্বনাথ চৌধুরীর বাড়ি গেছি, যখন ওখানে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, লাইন দিয়ে নাম বলতে পারি যারা আমার পার্টির লোক নয়। আর যাদের বাড়ি যাইনি, বন্ধুত্ব করেছি, তারা পটে আমার বাড়িতে এসছেন, তারা এমএলএ এমপি হয়েছেন। জিজ্ঞেস করুন দিলীপ ঘোষ কী করেছে। আর আমি বন্ধুত্ব করতে পারি বলে পার্টিটা বেড়েছে। এই সবার সঙ্গে আপনার অবারিত দ্বার, এবং সব এটা যদি ভুল হয় তাহলে আমি ভুল করেছি না, সব জায়গায় যে আপনার অবারিত গতি, আপনার কি মনে হয় সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে এই ধরো নিয়োগ কেলেঙ্কারিগুলোর সঙ্গেও বা ওই বাড়ির দলিল টলিল এই সমস্ত নিয়ে সব অভিযোগ আপনার বিরুদ্ধে তোলা সম্ভব হয়েছে? আর কি বলতে পারে? আমি বলছি অভিযোগ করো, প্রমাণ দাও, আমাকে জেলে ঢুকিয়ে দাও, পার্টি থেকে বার করে দাও, কে বলতে পারবে? দিলীপ ঘোষ এটা বলে, কারণ দম আছে আমার। কাউকে কোনোদিন ফোন করিনি আমি, কোনো কারণে হোক। আমি আপনার একজন বলেছেন, সাংবাদিক আরও বলছে, আমি 2জন নেতাকে একজনের নেতাকে ফোন করেছি, পার্থবাবু, বলছে পার্থবাবু বন্ধু, নিশ্চয়ই আমার বন্ধু, সে চুরি করলে আমার কি দায় আছে, 4টে বিয়ে করলে আমার কি দায় আছে? যদি কোনোদিন পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরিয়ে আসতেন, আপনি প্রশ্ন করবেন। ঘটনাটা হচ্ছে, ওখানে গড়বেতাতে একটা আরএসএসের ক্যাম্প হচ্ছিল 7 দিনের, ওখানে হেডমাস্টার অনুমতি দিয়েছেন, ক্যাম্প শুরু হয়ে গেছে 3 দিনের, মাঝখান থেকে তাকে চাপ দেওয়া হয়েছে, ডিআই চাপ দিয়েছেন, আজকে ক্যাম্প বন্ধ করো। আরএসএসকে পারমিশন দিয়েছেন, তিনি ভদ্রলোক বলছেন দাদা মাফ করবেন, ভুল হয়ে গেছে, চলবে না, ক্যাম্প তুলে দিন আজকে। সঙ্ঘের লোকেরা প্রায় গুটিয়ে ফেলে, তারা ঝগড়া করে না। আমার কানে এলো, তা আমি ডিআইকে ফোন করলাম যে এটা কী হচ্ছে, ওই হেডমাস্টার পারমিশন দিয়েছে আর আপনি একে ধমকাচ্ছেন তোলার জন্য। হ্যাঁ স্যার, আমি অপারগ, আমার উপরে চাপ আছে। আমার কত উপর থেকে চাপ আছে? আমি পার্থ ফোন নম্বর জোগাড় করে ফোন করলাম, ধরেছে। আমি দিলীপ ঘোষ বলছি। আরে বাবু কী বাবা দিলীপ বাবু? আচ্ছা রাজনীতি কত দূর করবেন? আর আরএসএসের ক্যাম্প হচ্ছে, হেডমাস্টারমশাই লিখিত অনুমতি দিয়েছেন, তাকে এমন জায়গায় ফেলে দিচ্ছেন, লোকটা হাতে পায়ে ধরছে। ডিআই বলছে উপর থেকে চাপ আছে। কিসের চাপ? যদি এই রাজনীতি হয়, দিলীপ ঘোষ কিন্তু কালকে রাস্তায় নামবে, রাস্তা অবরোধ করবে, উত্তাপ কিন্তু বাড়বে। আপনি বলে আরে আমি জানি না কিছু, কে কী করেছে আমি খোঁজ নিচ্ছি। এই ভাষায় আমি কথা বলেছি, আর যার সঙ্গে বলি এভাবেই বলি। তাতে যে দোষ আছে, দোষ কোন ব্যাটার হিম্মত আছে মন্ত্রীর সঙ্গে কথা বলবে, এবং ক্যাম্প তুলেনি ওরা। আর গত বছর লাস্টের দিকে আমি আমার মেদিনীপুরের যে ব্রিজ, কাঁসাই ব্রিজ, গডকরিজির বাড়ি গেছি, 1 ঘন্টায় বুঝিয়েছি যে এখন 50 বছর হয়ে গেছে, আমার জেলাটা যদি 6 মাস ওটা রিপেয়ারিং হয়, জাম লেগে যায়, কারণ সব হেডকোয়ার্টার মেদিনীপুরে, তো ভেঙে গেলে কিন্তু জেলাটা দুভাগ হয়ে যাবে, প্লিজ আপনি দেখুন। উনি সার্ভে করে বললেন দেখুন আমি পারবো না। কেন? আপনি আর কাছে অপার বলে না, ব্রিজটা হচ্ছে রাজ্য সরকারের, রাস্তাটা আমাদের, ওদের একটা অনুমতি লাগবে, চিঠি লাগবে, তাহলে আমি করে দেবো। আমি গেলাম মলয় ঘটকের কাছে, সেটাও খবর হয়েছিল। আমি মলয়দা, বলে কী ব্যাপার, আপনি এখানে বিজেপির লোক, আমি আপনার কাছে এসেছি, আমার মেদিনীপুরের ওই ব্রিজটার জন্য একটা সাহায্য করতে, পয়সা লাগবে না আপনার, গডকরিজি করে দেবেন, একটা চিঠি লিখতে হবে, আপনি মিনিস্টার আছেন বলে। লিখলো, কী করতে হবে? মানে এটা একটা আপিল করুন যে ওটা মন্দির বানিয়ে, আমি জানি ও করবে না, যে এটা বানিয়ে দিন। বলে এলাম একটু প্লিজ, আমি চিফ সেক্রেটারি লিখুন, আপনি একটা চিঠি লিখুন,
কেউ লেখেনি। আমি ওখানকার পঞ্চায়েত আমাদের ছিল, প্রধানকে চিঠি লিখালাম, কিন্তু হবে না ওটা আমি জানি। তা আমি একটা অন্য রাস্তা নিলাম, ওখানকার চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি ধরে, তাকে দিয়ে জোনাল ইঞ্জিনিয়ারকে ধরে, বলে হবে না মানে এর কি পেয়েছেন নাকি? 304 কোটি টাকা আমি আমার আমলে ওটা করিয়েছি, ব্রিজ হয়েছে, তার জন্য মলয় ঘটে গেছিলাম, কিন্তু কাজ করেনি। কিন্তু সেই মেদিনীপুর থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো, একদম কোনো অভিমান টভিমান আপনার একদম নেই? আপনি এত সংবেদনশীল মানুষ। অভিমান তো হয়েছে, তার চেয়ে বেশি স্বাভিমানী আমি। স্বাভিমানে লাগলে সব করতে পারি আমি, সেই জন্য আমি বলে যেতে পারেন পার্টির লোক আমাকে কেউ জিজ্ঞেস করেনি দাঁড়াবে কিনা, কোথায় দাঁড়াবে। বরঞ্চ আমার সংগঠন মন্ত্রী সন্তোষজি 1.5 বছর আগে বলেছিলেন, क्या दिलीप दा मेदिनीपुर ठीक है ना, वहीं लड़ना है। उन्हें लड़ना है तो वहीं, नहीं तो नहीं, कोई और नहीं तो लड़ना है हमको। মাননীয় সর্বভারতীয় সভাপতি নাড্ডাজির সঙ্গে সেপ্টেম্বরে কথা হলো, তখন কেন্দ্রীয় কমিটিতে যারা এমপি ছিলেন তাদেরকে ওখান থেকে বাদ দিয়ে বলা হলো নিজের জায়গায় চলে গিয়ে লড়াই করুন, 6 মাস আছে, আপনাকে সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে। আমাকে বললো আপনার বারে, ওকে ঠিক আছে না দিদি, ওকে। কিন্তু হঠাৎ 1.5 মাস আগে বলা হলো আপনাকে বর্ধমান যেতে হবে। পার্টির বলার হিম্মত নেই কারো, যে কোনো কে বলেছে কেন বলেছে আমার দরকার নেই, আমি একজন সিপাহী। সঙ্গের লোকেরা আমাকে বললেন, তাদেরকে হয়তো বলা হয়েছে, বরিষ্ঠ কার্যকর্তা বলেন যে দেখুন এরকম ঠিক হয়েছে, আপনাকে বর্ধমানে লড়তে হবে। কেন? আমি টিকিট চেয়েছি। আর শুনুন, আপনারা আমাকে পাঠিয়েছেন রাজনীতিতে সংগঠন করার জন্য, নেতা হওয়ার জন্য নয়। কিন্তু পাকে চক্রে কেউ নাই বলে আমি নেতা হয়ে গেলাম। সুব্রত চ্যাটার্জি অর্গানাইজিং সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট, দুজনেই প্রচারক। আমরা সংগঠন বুঝি, সংগঠন করার ছিল, সংগঠনের কাজ হয়ে গেছে। 41% ভোট পেয়ে গেছি আমরা 19-এ, আর এটা 24। কেন আমার আর রাজনীতির দরকার নেই, লড়ার কথা নেই, ভোট লড়বো না, রাজনীতিও করবো না, আমাকে মুক্তি দিন। আর কারণ যে ডিসিশন হয়েছে এটা ফেয়ার নয়, আপনারা রাজনীতি করেন না, বোঝেন না। আর দিলীপ ঘোষ কোনোদিন অসফল হয়ে কোনো কাজ থেকে যায়নি, আমি রাজনীতিতে অপমানিত হয়ে যাব না, সেই জন্য আমার ক্লিয়ার মত। কিন্তু যেহেতু আমি ছোটোবেলাতে আরএসএসের স্বয়ংসেবক সংঘের অধিকারীরা বলে দিলেন ওটা আদেশ না, আমাদের ইচ্ছা আপনি ওখানে স্বাভিমানের কথাটা আমি চলে গেছি। আপনার স্বাভিমানে লাগলে আপনি দলকে শিক্ষা দিতে তৃণমূলে যেতে পারেন। তৃণমূল কেন যাব? দলকে শিক্ষা দেওয়ার অনেক জায়গা আছে, আর দলকে শিক্ষা দেবোই বা কেন? দলটা ছেড়ে দেবো, আর দল ছাড়বো না, রাজনীতি ছেড়ে দেবো। মানে সেই অর্থে কেন যাবো? টিএমসি খুব ভালো জায়গা নাকি? না, খুব ভালো লোকেরা থাকে ওখানে। যারা এটা বলে তারা খুব উঁচা কথা বলে। দিলীপ ঘোষের স্ট্যান্ডার্ড টিএমসির চেয়ে অনেক উপরে। দিলীপ ঘোষ একটা পার্টি খাড়া করেছে, তারা চামচাগিরি করে পেট পোষে না ওখানে গিয়ে। আমার ডাল রুটির জন্য রাজনীতি করতে হয় না, আমি মিশন নিয়ে এসেছি। রাজনীতি করতে আসিনি, আমি সমাজের কাজ করতে এসেছিলাম। তো সমাজের কাজ রাজনীতি ছাড়া তো করা যায়। বহু লোক সারা জীবন আমার দেশে এরকম হাজার হাজার মহাপুরুষ এসেছেন যারা সমাজসেবা করেছেন, সে আধ্যাত্মিক দিক দিয়ে, সাংস্কৃতিক দিক দিয়ে, সমাজসেবার মাধ্যমে। আমি তাদেরকে থেকে অনুপ্রাণিত হয়েছে। বিবেকানন্দ রাজনীতি করেছিলেন নাকি? অরবিন্দ রাজনীতি করেছিলেন নাকি? তাদের অসম্পূর্ণ কাজ অন্যভাবে করা যায়। শ্যামাপ্রসাদ রাজনীতি করেছিলেন, তার কাজ আমি এখন করছি, সেটা না অন্যভাবে করব। বহু মানুষ বহুভাবে বলেছেন সমাজে কাজ করার জন্য। আমার এটাই মিশন। তো পার্টি আমাকে সুযোগ দিয়েছে, টিকিট দিয়েছে, এমএলএ বানিয়েছে, এমপি বানিয়েছে, নেতা বানিয়েছে, আর কি দেবে? তো এর পার্টির প্রতি আমার কোনো ক্ষোভ নেই। যতদিন পার্টির প্রয়োজন হবে আমি রাজনীতি করব, আমার কোনো প্রয়োজন নেই। আমাদের এই যে বিভিন্ন আশ্রম আছে না, তাতে গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমার ব্যাপারে একটু উল্টো। আমি গার্হস্থটা সন্ন্যাসের সময় করেছি। আগে উল্টো দিকে হাঁটছেন। তার কারণ আমি প্রথম যেটা লোকে তীর্থ করে না, ধরুন বানপ্রস্থিতি তীর্থ করে, ব্রহ্মচর্য হয়ে গেল, তারপরে গার্হস্থ, বাচ্চা কাচ্চা পালন পোষণ, দায়িত্ব দিলেন, তীর্থ করেন। আমি তীর্থটা আগেই করে নিয়েছি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, 4 ধাম, যত প্রমুখ তীর্থ ভারতবর্ষে আপনি নাম জানেন সব গেছি আমি। নেপালে পশুপতিনাথ গেছি, এবং সেই যেখানে কেউ যায় না, পরশুরাম কুণ্ড, চীনের বর্ডারে স্নান করে এসেছি গিয়ে। তো গুয়াহাটি থেকে গুজরাট পরশুরাম কুণ্ড, আর ওখানে অমরনাথ থেকে আরম্ভ করে রামেশ্বরম পর্যন্ত ঘোরা হয়ে গেছে আমার। তো আমার মনে হল যে বোধহয় যে মনুষ্য জীবনের যে ষোড় সংস্কার আছে না, বিবাহটা বাকি থেকে গেল, বাকি তো পুড়িয়ে দিলে সংস্কার শেষ হবে, সেটা করে নি। আমি যেটা দেখলাম, আপনার স্ত্রীর জন্য অত্যন্ত টাফ একটা টাইম উপহার দিয়েছেন বিয়ের পর। মানে রাস্তায় লোকজন বিক্ষোভ করছে, ওনাকে নেমে সামলাতে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপনার নামে কি না লিখছে, মানে মহিলার থেকে দুর্নীতি সব শুনতে হচ্ছে, সেগুলোতে ওনাকে জবাব দিয়ে কষ্ট হচ্ছে। আমি তুমি এইসব মিডিয়া ফিডিয়া দেখো না, আমি কোনোদিন কারো ফেসবুক দেখি না, অন্য কারো হোয়াটসঅ্যাপও দেখি না। হয়তো কেউ একটা মেসেজ পাঠালো, কিছু একটা লেখা, দিদা এটা একটু পড়ে নেবেন, ওটা পড়ি, কিছু দেখি না আমি। আমার লেখাটা অনেক সময় আমিও দেখি না, লিখে ওরা এই ইস্যুটা লিখে পোস্ট করে দেয়, ভুলভাল বেরিয়ে ফোন করেছে। আমি ভাই আমাকে দেখাবো তো কী লিখলে, লোক আমাকে প্রশ্ন করছে। না, সোশ্যাল মিডিয়াতে আমি বিশ্বাস করি না। ফেসবুকে নয়, আমি তো ফেস টু ফেস
বিশ্বাস করেছি চিরদিন। তো এটা হবে, ও রাজনীতি করেছে। আর ও 12 সালের বিজেপি, অনেকে ভাবছে ও বোধহয় গেল, ও আমার চেয়ে পুরনো বিজেপি, আমি পরে এসেছি। সেজন্য আমরা রাজনীতি করি তো নার্ভ একটু শক্ততা আছেই। দেখুন, অনেকেরই বক্তব্য, আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিবাহ একদম তাদের নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত, এই সমস্ত নিয়ে কারুর কিছু বলার থাকতে পারে না, যার যার ব্যক্তিগত মত। কিন্তু কারুর বক্তব্য যে বিয়ে করেছেন ঠিক আছে, এত ধুমধাম করে, মানে ছোটবেলার লোকজন যেরকম বলে বিয়ে করবো একবারই করবো, জমিয়ে করবো, এটা করার কি? আপনি বলুন কোন ধুমধামটা করেছি? আমার যিনি স্ত্রী তিনি বাড়িতে, ছেলে আর উনি থাকেন, ছেলে অফিসে, উনি একা ছিলেন সারাদিন, তাকে গায়ে হলুদ করার লোক নেই, তার মামা বাড়ি 2 জন এসে তারা নিয়ে আমার বাড়িতে চলে এলাম, এখানে নিয়ে আসুন, আমার একটা হল আছে, বিয়ে হয়ে যাক। আমি বাড়িতে, আমি আমার মা ছিলাম, আমার বিয়ে বাড়ি চলে গেছে, আমার ড্রাইভার চলে গেছে, আমার যারা বন্ধু, আমি ডাকিনি কাউকে, 2-1 জন জোর করে ঢুকে পড়েছে, আমি গেটে বলেছিলাম ঢুকতে দেবে না। আপনি জানেন 100 জন সাংবাদিক সারাদিন দাঁড়িয়েছিল, আপনার লোকেরাও ছিল, ফোন করছে, দাদা একবার ঢুকবো? আমার বাইরে যাওয়া নিষেধ, তোমার ভিতরে আসা নিষেধ। মিষ্টি আর জল পাঠিয়ে রোদ্রে বসেছিল ছেলেগুলো, বাড়ি চলে যাও, কোনো চান্স নেই। তো আমি তো একটা, আপনি কি ফটো পেয়েছেন যে দিলীপ ঘোষের বিয়ে হচ্ছে? কিছু ফটো পাওয়া গেছে। কবে পেলেন ফটোটা? যখন বিয়ে হয়ে গেছে, যখন কনে পক্ষে এলো, গেট খুলেছে, সিকিউরিটি সব গাড়ি নিয়ে ঢুকে পড়েছে, 100 জন 150 জন। তো আমার সিকিউরিটি বলছে সাহেব সব লোক অন্দর আ গায়ে। বলি কোন? বলে রিপোর্টার লোক। ওখানকার যিনি সিকিউরিটি আছেন এবং ওখানকার যারা সেক্রেটারি ম্যানেজার, তারা সিকিউরিটিকে ধমকাচ্ছে, কেন ছাড়লে? আরে কাকে আটকে রাখবে? তো আমি বলছি বার করে দেবো। না বার করো না, সন্ধ্যা হয়ে দাঁড়িয়ে থাকতে বলো ওখানে, বিয়ে হয়ে গেলে ফটোটা ওকে আবার দিয়ে দেবো, ফটো তুলে চলে যাবে। তারপরে এমন মারামারি করলো, আমরা দুজনে বাইরে এসে নমস্কার করে আমি ওকে ফটো দেবো। সেটা আপনারা পেয়েছেন। আর 2-1 জন ভিতরে ছিল, ফটো নিয়ে বলি তোমরা একটু দিয়ে দিও ভাই, ঝগড়া করবো না। আপনি বলুন তো, যে একটা ফটো তোলেনি, আমি কাউকে বলেছি আমি বিয়ে করছি? কার মুখ থেকে শুনেছেন? দিলীপ ঘোষের ব্যাপার সব রিউমার ছড়াবে, আজকেও ছড়াচ্ছে, হবে আলাদা কথা। আমি তো তার সব নিয়ে ম্যাক্সিমাম 40 জন সেদিন আমার বাড়ি, তার মধ্যে 15 জন সিকিউরিটি আমার বাড়ি থাকে, তারা ছিল কাজের লোক, রাঁধুনির লোক নিয়ে, সব নিয়ে মানে 20 লোক বাইরে ছিল, মানে কনে পক্ষের 15 জন আর 5 জন আমাদের ছিল। বলুন কে হচ্ছে সিম্পল বিয়ে করেছে? আর আমি পণ্ডিতকে খুব ক্লাস নিয়েছি। আমি দেখুন বৈদিক মতে যেটুকু আছে, কোনো আড়ম্বর নাই, কোনো রিচুয়ালস নেই, একটা ফালতু কথা জানেন না, যেটুকু বৈদিক রীতি ওইটাই, মালা বদল আর ওই 7 ফেরা ইত্যাদি হতে পারে। উনি একটা কিছু মহিলা আচার মানে বেশি মহিলা আচার ফেচার করবেন না, ওই আড়ম্বর করবেন না, বিয়ের মন্ত্র আর বৈদিক রীতি অনুযায়ী, এর বেশি কিছু নাই। আচ্ছা স্যার, এভাবে বিয়ে করেছি আমি। কিন্তু আপনারা এমন করলেন ব্যাপারটাকে যেন এর আগে কোনোদিন পৃথিবী থেকে। আরে এ তো দিলীপ ঘোষ, আপনি নিজেই বলছেন। আপনি ভাবুন, আপনি একটা মন্দিরে গেছেন, সেইটা নিয়ে আপনার পার্টি ভেঙে যাবে এরকম একটা অবস্থা হচ্ছে, সবাইকে একরকম কথা বলছে, সবাই বলছে রাজনৈতিক যাবতীয় সুবিধা তৃণমূল পেয়ে গেল, তো এটা নিয়ে হইচই হবে না? আপনাকে তাই মনে হচ্ছে সুবিধা তৃণমূল পেয়েছে? তৃণমূল সুবিধা তো পেলই, তাদের যেটা বিজেপি মানে ধরুন বড় করে অনুষ্ঠান করে বুঝিয়ে দেওয়া হচ্ছিল ওটা অধর্মের মন্দির, এটা ঠিক মন্দির না, সেটাকে এই ধরনের কমেন্টস আমি তো মনে করি ঠিক না। ধর্ম অধর্ম বিচার করে আমি আপনি কেউ নয়, সমাজ করবে আর ধার্মিক ব্যক্তিরা করবেন। সব ব্যাপারে বিতর্ক হয়, রাম মন্দির নিয়ে বিতর্ক হয়েছে, এখন যখন সোমনাথ মন্দির হলো বিতর্ক হয়েছে, কৃষ্ণ জন্মস্থান এবং কাশী এবং মহাকালেশ্বর নিয়ে হয়েছে। তো রাজনীতির লোকেরা যা করবে বিতর্ক, ওরা চায় বিতর্ক হোক, নাহলে তো পয়সা খরচা করলো না, সেটা আলাদা জিনিস। কিন্তু এখন দিলীপ ঘোষ 1 পয়সা খরচা করলো না, কিছু করলো না, অন্যের পয়সা খেলেও থাকলো, তাকে নিয়ে লাফালাফি হচ্ছে। কিন্তু এটাতে মানে তৃণমূল যে একটা সুবিধাজনক জায়গায় গেল, নিশ্চিন্তে বসে তারা এখন মজা দেখছে, বিজেপি নিজেদের মধ্যে মারপিট করছে। মানে এরকম বহুবার হয়েছে, মজা দেখেছে। যখন ওরা আমাকে মারতো, গাড়ি ভাঙতো, আরও কেউ মজা দেখতো। মজা তো নেবেই। আপনার দলের লোকই মজা দেখতো? হ্যাঁ, আপনার দলের লোক অনেকে সালাকে দিয়েছে, ঠিক করেছে, সব পার্টিতেই থাকে। আমাকে আমার কার্যকর্তারা যারা বলতো, দিলুদা গাড়ি কিনতে যা খরচা হয়েছে না, রিপেয়ারিংয়ে তার চেয়ে আপনার বেশি খরচা হয়েছে। কতবার গাড়ি ভাঙতো করতো, হ্যালো পতাকা গো ব্যাক বলতো। এটাই তো বিজেপির পক্ষে ঠিক ছিল। আর লোকেও বুঝে নিচ্ছে বিজেপির মধ্যে কী চলছে, কারা বিজেপি কারা নয়, কারণ বিজেপির কালচার এটা নয়। যদি আমি ভুল করি পার্টির পলিসি, তার জন্য পার্টি এসে দেখার জন্য, অন্য কেউ আমার বিরুদ্ধে বলতে যাবে কেন? কে অধিকার দিয়েছে ওদেরকে? তারাও তো পার্টির লোক, তার কি ফাটছে? সে কি ঠিকানা নিয়েছে পার্টির পলিসি ঠিক করার? কে অধিকার দিয়েছে ওকে? তাকেও তো ওখানে গিয়ে কর্মীদের মুখোমুখি হতে হচ্ছে। কেন বলবে যে দিলীপ ঘোষকে দিচ্ছে, তার জন্য প্রেসিডেন্ট আছে, এটা ভারতীয় জনতা পার্টি, টিএমসি নাকি যে যার পিছনে কাঠি মারবে? সেই জন্য বিজেপিটা শিখতে হয়, জানতে হয় যে বিজেপি হতে হয়, যারা হতে পারেনি তাদের সমস্যা আছে।
এরকম বিজেপি না হওয়া লোকেদের সঙ্গে বিজেপি হওয়া লোকেদের যে সংঘাত, সেটা কি বিজেপির এগোনোর পথে অন্তরায় নয়? এই সংঘাত চলতেই থাকে, আর চলতে চলতে মিলে যায়। যেমন গঙ্গা যমুনা সরস্বতী মিলেছে ত্রিবেণীতে, আপনি ওখানে গিয়ে দেখুন বেশ দূর অবধি রং আলাদা, যারা কুম্ভ স্নান করেছেন জানেন। তারপরে এখন এখানে গঙ্গায় দেখুন তো গঙ্গা যমুনা সরস্বতী খুঁজে তাহলে আপনারা সবাই মিলে যাবেন, তাহলে আর এত বিরোধের কি আছে? মিলবেই তো, এটাই রাজনীতি। আর যেখানে গণতন্ত্র আছে সেখানে আলাদা মত থাকবে, কিন্তু চেঁচামেচি করানো এটা করাতে হয় না সময়। এরপরে আপনি সৌমিত্রবাবু সব একসাথে বসে গল্প করবেন। আচ্ছা, সৌমিত্রবাবু কি প্রথমবার বলছেন নাকি এরকম? আপনি তার ভিডিওগুলো বার করুন, কোন নেতা সম্বন্ধে বলেনি? আমি তো বলছি দিলীপ ঘোষের সম্বন্ধে আজকে বলার হিম্মত করে, তখনও বলতাম প্রেসিডেন্ট থেকে যা ইচ্ছা করতো, আমি চমকাতাম। এখন একটু কন্ট্রোল বোধহয় কমে গেছে পার্টির, তাই এরকম হচ্ছে। নাহলে কোন নেতার বিরুদ্ধে বলেনি? সে বলেছে। কিছু লোক থাকেই, তারা এরকমই থাকে। পার্টির কন্ট্রোল কমে আর গেছে। পার্টি তো রাজনীতিতে আমরা বলি যে পলিটিক্স হচ্ছে শিব কি বরাত, ভগবান শিবের যে বরযাত্রী যায় না, ভূত প্রেত সব তার মধ্যে থাকে। তাহলে লোকই পাবেন না আপনি। রাজনীতি ঠিক তাই, সব থাকবে, ভূত প্রেত নিয়ে চলতে হবে, মানিয়ে গুনিয়ে হ্যাঁ ও এ কাঁদবে, একে ব্ল্যাকমেলিং করবে, ভাও দেখাবে, ঝগড়া করবে, সেটাই তার রেসিপি। আমি আছি, আমি কিন্তু কম নয়। আপনার কেন্দ্রীয় নেতৃত্ব ফোন করেছিল যে পুরো পার্টিটাকে তো আপনি 12টা বাজিয়ে ছেড়ে দিলেন? জানে আর কে বাজিয়েছে, কে পার্টি দাঁড় করিয়েছে করে। মানে সামান্যতম সম্ভাবনা থাকলেও আর কখনো আপনাকে নেতৃত্বে ভাবা হবে বলে আপনি নিজে বিশ্বাস করেন? বয়ে গেছে, কোনোদিনই ভাবিনি, আজও ভাবি না। নাড্ডাজি বলেছেন আপ ক্যা করেंगे প্রেসিডেন্টের পরে? আমি যে পার্টি কাম দেগা ওই করেंगे। তা অল ইন্ডিয়া ভাইস প্রেসিডেন্ট বানিয়েছিল, তার বলছে তুমি যাও ইলেকশন লড়াও, টিকিট দিয়েছে। আজ যদি আমার সময় আছে, পার্টি যদি আমাকে প্রয়োজন হয় বলবে। আর যদি পার্টি ভাবে একে রাখা মানে তো সোজা বলে দেবে ভাই তোমাকে আর দরকার নেই, আমি বাঁচালেন, যাই আমি অন্য কাজ করি, আমি সাধারণ মানুষ হয়ে বাঁচতে চাই। কি করবেন? রাজা হতে হয়েছে বলে এইসব ঝগড়া করতে হচ্ছে না, তখন কি করবেন? 40 বছরের মধ্যে 30 বছর কি করেছি আমি? সমাজের কাজ করেছি, সেবা কাজ করেছি, করব। তখন তো ঘর সংসার ছিল না, নিশ্চিন্তে ছিলেন ছাড়া। না, ঘর সংসার যাতে ছাড়তে পারি সেই জন্য সংসার করেছি, কারণ আমার মা আমার সঙ্গে কোনোদিন থাকেননি। 55 বছর পরে আমার সঙ্গে এসেছেন। আমি 6-7 বছর ছিলাম, ছেড়ে গেছিলাম পড়তে, তারপরে বেরিয়ে গেছি। তো উনি এসেছেন, আমি ডাকিনি কাউকে। যাকে বিয়ে করেছি উনিও এসেছেন, আমি বিয়ে করতে যাব বলিনি। উনি সাজেশান দিয়েছেন আমাকে, আমার মনে হলো এটা এখন দরকার আছে, এই বয়সে একটা কেউ দেখার দরকার আছে, এখন মাকে দেখার দরকার আছে, তারপরে আমাকে দেখার দরকার আছে। তার মানে ভগবানও দেখবেন আমাকে, পার্টি তো দেখবেই না। তো তা আমি বুড়ো বয়সে কী করবো? দ্বিতীয় কথা, অবসর জীবনযাপন করে 60 বছর হয়ে গেছে, তারপর কি রিটায়ারমেন্টের বয়স? আপনাকে 60 বছর পরে তাড়িয়ে দেবে চ্যানেল। আমি আগের থেকে চলে যাই, বাবা কী দরকার আছে? যদি মনে হচ্ছে হ্যাঁ এর এখনও কিছু যোগ্যতা আছে তো ওকে, নাহলে রাম রাম, যে কোনো মন্দিরে বসে হরে কৃষ্ণ হরে রামও করবো। এটাই করেছি সারা জীবন, কী আছে? একদম মানে এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর, যেহেতু আপনি এখনও বলছেন দল অন্তঃপ্রাণ, দলকে যদি আদৌ সাফল্য পেতে হয় 26-এ, এই মুহূর্তে কী সিদ্ধান্ত নেওয়া উচিত? প্রথম তো স্টেট প্রেসিডেন্ট ঘোষণা করা উচিত, সংগঠন ঠিক করা উচিত, প্রত্যেকের দায়িত্ব ভাগ করে দেওয়া উচিত। আমরা করেছি বলে সাফল্য পেয়েছে পার্টি। কাকে করা উচিত সেটা যারা ঠিক করছেন তাদের দায়িত্ব। আমাকে যদি সাজেশন চাই বলবো, অত্যন্ত নাহলে সাজেশন হিসেবে আমি কাউকে জ্ঞান দিই না, আমার এই বদভ্যাস নেই ধরে জ্ঞান দিতে শুরু করলাম, সাজেশনও দিই না বিনা পয়সায়। তো সেই জন্য আমার উপরে ইন্টারেস্ট নেই। আমি তো আমার ইনিংস খেলে ফেলেছি, আমি একজন সাধারণ সিপাহী। তো আমাকে বলবে তুমি অফিসে বসো বা ওইখানে যাও, এই মন্দির এইটা সামলাও, ওইখানে বৈঠক নাও, ওইখানে সভা করো, রাইট। আর যদি আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, আমার চেয়ে যোগ্য লোক এসে গেছে, বেশি লোক এসে গেছে, তো ওরা করবে। আমি তো চাই বিজেপি এখানে ক্ষমতায় আসুক, সেটা দেখতে চাই। সে আমি হাত দিয়ে করি বা না করি, দেখতে চাই। দেখতে চাইলে কিছু করতে হয় নিজেকে, তাই করছি। নাহলে অন্য কেউ করবে যদি ভবিতব্য এটা দিলীপ ঘোষ কি ঠিকা নিয়েছে নাকি আমার পিছনে স্ট্যাম্প মেরে দিয়েছে তুমি অমুক হবে তমুক হবে। আমি তো জীবনে ভাবিনি এইসব করব। যে ঠিক করা সে করে রেখেছে, করবে। জগন্নাথ, জয় জগন্নাথ করবে, করছে, পুরো ভরসা আছে। মনে কোনো দুঃখ নেই, অভিমান নেই, কোনো আক্ষেপ নেই, কোনো ডিমান্ডও নেই। RSS আমাকে শিখিয়েছে নো কমপ্লেন, নো ডিমান্ড। আমার সঙ্গে তো অনেক কিছু হয়েছে, আপনারাই বলেন এই করা হয়েছে, অনেক আমার বন্ধুরা টিএমসি লোকেরা খুব কষ্ট পায়, দিলীপের সঙ্গে এই করা হয়েছে। আপনি বলুন আমার পার্টিতে কাউকে কোনোদিন কমপ্লেন করেছি? আমার RSS লোকে যারা পাঠিয়েছেন শুধু আপনার তারা কেউ কমপ্লেন করেছে? আমি লোকের কমপ্লেন শুনি, সমাধান করার চেষ্টা করছি, আর আমার বিরুদ্ধে লোকেরা কমপ্লেন করে। আপনাকে মজার কথা বলি,
আগে যারা আমার বিরুদ্ধে কমপ্লেন করতো না তারা সব পার্টি ছেড়ে চলে গেছে। আমি বললাম যে যারা দিলীপ ঘোষ নিয়ে খুব চিন্তিত, আমার সামনে কেউ করেনি, গন্ধ আসে না কে কী বলছি কি ওখানে। তা আমি যে সেই লোকগুলো কোথায়? দিলীপ ঘোষ তো আছে সাধারণ কর্মী হিসাবে, যাকে মন্ত্রী করলেন, যাকে পদ দিলেন, এমপি করলেন, এমএলএ করলেন, তারা কোথায় গেল? তারা তো আর কোনো কাজ ছিল না দিলীপ ঘোষের বিরুদ্ধে কমপ্লেন করা, তারা কোথায় আছে? আমি কিন্তু দাঁড়িয়ে আছি বিজেপিতে, কোনো দায়িত্ব নেই, পদ নেই, কিন্তু বিজেপি এখনও বিজেপি করছি, লড়ছি, সমান দক্ষতায় সমান সক্রিয় আছে, তারা কোথায় গেল? এর প্রশ্নের উত্তর কারো কাছে নেই। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে একদম দিলীপ ঘোষ একদম পরিষ্কার করে দিচ্ছেন যে বিজেপি থাকবে এবং দিলীপ ঘোষ থাকবেন, কারণ তিনি বিশ্বাস করেন তিনিই বিজেপি। এবার পার্টি কিভাবে, সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনার বিবাহিত জীবন সুখের হোক, কারণ তারপরে আপনাকে প্রথমবার আমরা দেখতে পাচ্ছি। নমস্কার। নমস্কার।